নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতে জম্মু কাশ্মীরে আপনারা জানেন আবারও জঙ্গি হামলা হয়েছে। এবার এই জঙ্গি হামলার আনসার ভারত কিভাবে দেবে, ভারত কি অল আউট ওয়ারে যাবার জন্য এই মুহূর্তে সমস্ত প্ল্যানিং সাজিয়ে নিয়েছে, সেই ব্যাপারটাকেই আমরা ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস দুটো জায়গা থেকেই ডিকোড করার চেষ্টা করব। এক এক করে পুরো ব্যাপারটা বুঝে নিই। প্রথমে আমরা বুঝে নিই যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। দেখুন, জম্মু কাশ্মীরের মধ্যে দক্ষিণ কাশ্মীর, যেটা সাউথ কাশ্মীরের একটা জেলা হচ্ছে কুলগাম, আর সেখানকার একটা অঞ্চল হচ্ছে কেল্লাম। এই যে কেল্লাম অঞ্চল, এখানে একটা ইট ভাটা, যেখানে ইট তৈরি হয়, সেখানে ছত্তিশগড় থেকে যাওয়া দুজন পরিযায়ী শ্রমিক, একজনের বয়স 28 ছিল এবং একজনের বয়স ছিল মাত্র 24 বছর, এদেরকে একেবারে ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করা হয় এদের ওপর। একজন সঙ্গে সঙ্গে মারা যায়, আর একজনকে হসপিটালে নিয়ে গেলে তারপর হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টিআরএফ, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে লস্কর ই তৈবার একটা শাখা সংগঠন আছে কাশ্মীরে অ্যাক্টিভ। সেই টিআরএফ প্রাথমিকভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। এবার কাশ্মীরে ছত্তিশগড়ের ছেলে দুটো কি করছিল দেখুন। কাশ্মীরে যেহেতু আমি লাস্ট কয়েকদিনও আলোচনা করেছি, আপনারা জানবেন ভারত সরকারের তরফ থেকে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হচ্ছে, ব্রিজ থেকে, রাস্তা থেকে, টানেল থেকে, রেল থেকে। এবার এই যে কাজগুলো, এখানে যারা লেবার থাকে, তো লেবার দরকার কাশ্মীরে অনেক। এই কাজগুলো করার জন্য ভারতের প্রচুর রাজ্য থেকে, মূলত যে সমস্ত রাজ্যে ইনকাম কম, শিল্প কম, চাকরি কম, বিহার, ছত্তিশগড়, ইউপি, এই সমস্ত রাজ্য থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক, ইয়াং ছেলেমেয়েরা, তারা গিয়ে কাশ্মীরে কাজ করে। তো সেরকমই ছত্তিশগড় থেকে দুটি ছেলে ওখানে কাজ করছিল ইট ভাটায়। ইট তৈরি হচ্ছিল। ইটও দিনের শেষে ডেভেলপমেন্টের সঙ্গেই যুক্ত। যত বেশি বিল্ডিং তৈরি হবে, যত বেশি রোড তৈরি হবে, তত ইটের দরকার পড়বে। এবার সেখানে জঙ্গিরা ঢুকে এদেরকে টার্গেট করে মারে। দেখুন, প্রথম যেটা কথা, অনেকগুলো ব্যাপার আছে, ঘটনা বোঝা গেল। এবার কথা হচ্ছে পাকিস্তান এটা কেন করলো। লস্কর ই তৈবা আমরা জানি পাকিস্তানের জঙ্গি সংগঠন, করলো অনেকগুলো কারণে। প্রথম কারণ, পাকিস্তানের এবিলিটির একটা মেসেজ, যে জম্মু কাশ্মীরের যে কোনো জায়গায় ঢুকে আমরা মারতে পারি, সেই মেসেজ ভারতীয় সেনাবাহিনীকে, ভারত সরকারকে পাকিস্তান দিতে চাইল। সেকেন্ড কথা, এই মুহূর্তে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং বালুচিস্তানে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, কি করছে আমরা সবাই জানি। পাকিস্তান মারাত্মকভাবে চাইছিল এর একটা আনসার ভারতকে দিতে। অবশ্যই একদিন চেষ্টা করলো আর সফল হয়ে গেল এরকম নয়, পাকিস্তান মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ভারতের সিকিউরিটি এতটা স্ট্রং ছিল যে গলতে পারছিল না সেই সিকিউরিটি। যেখানে সামান্যতম ব্রিজ পেয়েছে, সিকিউরিটি গ্যাপ পেয়েছে, সেইখানেই গলে গিয়ে এই অঘটনটা ঘটিয়ে দিয়ে চলে গেল। আমাদের সরকারকে, আমাদের সেনাবাহিনীকে আরও অনেক অনেক সচেতন থাকা উচিত ছিল, আরও লেভেল আপ করা উচিত ছিল নিজের সিকিউরিটি প্রোটোকল। কারণ আমরা দুর্ভাগ্যক্রমে পাকিস্তান নামের একটা প্রতিবেশীর সঙ্গে বর্ডার শেয়ার করি। সেখানে সামান্যতম গ্যাপ মানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর সেটাই হলো। নাম্বার 3, ভারত যে সিন্ধু চুক্তি পাকিস্তানের সঙ্গে, সেই সিন্ধু চুক্তি রদ করে রেখেছে এবং পাকিস্তানের ডিম্যান্ড মতো বা চুক্তি অনুযায়ী আর জল পাঠায় না। কখনো কম জল পাঠায়, কখনো বেশি জল পাঠায়, আমরা জানি। এবং সেটা নিয়ে পাকিস্তান গোটা পৃথিবীতে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। আমরা কত অসহায় গো, ভারত আমাদের ওপর জল না দিয়ে অত্যাচার করছে গো, এগুলো বোঝানোর চেষ্টা করছে। বহু কিছু করে নেওয়া হয়ে গেলেও ভারত নিজের জায়গা থেকে টলেনি, বলে দিয়েছে যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে ক্লিয়ার শর্ত যে তোমরা পুরোপুরি এই যে তোমাদের জঙ্গি ইন্ডাস্ট্রি, টেরোরিজম ইন্ডাস্ট্রি, এটাকে বন্ধ করো, তবেই আমরা জল দেব।
ওরা বন্ধ করা তো দূরের কথা, ভারতকে চাপে ফেলতে, রিপ্লাই দিতে, গায়ের জ্বালা মেটাতে আবারও টেরোরিস্ট অ্যাক্টিভিটি করলো। প্রশ্ন এখানেই, যখন টেরোরিজমের অ্যাক্টিভিটি পাকিস্তান আবারও কাশ্মীরে করলো, ভারত সরকারের ঘোষিত স্ট্যান্ড পয়েন্ট ছিল অপারেশন সিঁদুরের সময় থেকে, এনি অ্যাক্ট অফ টেরর, কোট আনকোট বলছি আমি, এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। কোনো টেরোরিস্ট হামলা হলে সেটাকে যুদ্ধ হিসেবে ধরা হবে। তো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে ভারত সরকার কি অল আউট ওয়ারে যাবে, এটা আমরা লাস্ট অবধি আজকে আলোচনা করব। এবার আর একটা যে দুটো বড় জায়গাকে টার্গেট করতে চেয়েছে পাকিস্তান, সেটা হচ্ছে কাশ্মীর পারসেপশনকে ড্যামেজ করতে চেয়েছে ইন্টারনালি ভারতবর্ষের মধ্যে। ভারতে এবং গোটা পৃথিবীতে একটা পারসেপশন তৈরি হচ্ছে না 2019-এর পর থেকে, যে কাশ্মীর বদলাচ্ছে, 370 উঠে গেছে, কাশ্মীরে ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। যখনই কাশ্মীরে মাইগ্রেন্ট লেবারের ওপর, কোনো সেনাবাহিনীর জওয়ানের ওপর নয়, সিভিলিয়ানের ওপর, মাইগ্রেন্ট লেবারের ওপর অ্যাটাক হবে, তখন সেটা সারা ভারতে নিউজ হবে। আর যখনই সারা ভারতে নিউজ হবে, সারা ভারতে একটা ভয়ের বাতাবরণ ক্রিয়েট হবে। কাশ্মীরের ট্যুরিজম ধরে নিন আরও 5-6 মাসের জন্য ধাক্কা খেয়ে গেল। হয়তো আপনি লাস্ট সপ্তাহে আলোচনা করছিলেন বাড়িতে যে পুজোর সময় বোনাস পেয়ে বা একটু টাকা পয়সা জমিয়ে চলো কাশ্মীরে ঘুরে আসি, এখন তো সব ঠিকঠাকই আছে। আপনি যাবেন? যাবেন না। আমি আপনাকে উৎসাহ দেব যে যান ঘুরে আসুন দেশের জন্য, দেব না। কারণ আমারও মনে আপনার মতোই ভয় কাজ করছে, এবং পাকিস্তান এখানে সাকসেসফুল, যে ভয়টা ওরা দেখাতে চায় আমাদের। এবার আমি আপনি নিশ্চয়ই এটা করবো না, না পাকিস্তান ভয় দেখালেও আমরা ভয় পাবো না, আমরা ঘুরতে যাব। আমরা প্রত্যেকে নিজের প্রাণ নিয়ে, নিজের পরিবারের মানুষদের সেফটি সিকিউরিটি নিয়ে ভাবি। তো নিশ্চয়ই আমরা পরিবার নিয়ে যেতে পারবো না যতক্ষণ না প্রুভড আমরা দেখতে পাবো যে লাস্ট এত মাস বা এত বছর পাকিস্তান বহু চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি, আমরা এই লেভেলের সিকিউরিটি কাশ্মীরকে দিয়ে দিতে পেরেছি। তো আমাদের আগে সেনাবাহিনীকে সেই লেভেলের সাকসেস অর্জন করতে হবে, তবে দেশের মানুষ কাশ্মীরে নির্ভয়ে যেতে পারবে। পাকিস্তান যে ভয়টা দেখাতে চাইছে সেটা ইজিলি ওরা সাকসেসফুল হয়ে যাচ্ছে, কারণ ওদের কাজটা খুব ইজি। ভারতের সেনাবাহিনীর কাজটা কঠিন, বহু গুণ কঠিন। যখনই ট্যুরিজম ব্যাহত হবে কাশ্মীরে, তখনই আপনি দেখুন গোটা ইকোনমিক অ্যাক্টিভিটি ব্যাহত হয়ে যাবে, কাশ্মীরের ইকোনমি ডাউন হয়ে যাবে। কাশ্মীরের যে সমস্ত মানুষ হোটেলে কাজ করত, ড্রাইভার হিসেবে কাজ করত, ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করত, তারা গরিব হয়ে যাবে। যখনই মানুষ গরিব হবে, তাদেরকে লোভ দেখানো সহজ হবে যে 6,000 টাকা দিচ্ছি আর্মির ওপর পাথর ছোড়ো, 10,000 টাকা দিচ্ছি আমাদের টেরোরিস্ট নেটওয়ার্কে যুক্ত হয়ে যাও। তো আমরা এই মারাত্মক নেক্সাস ইকোসিস্টেম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের লড়াইটা অনেক অনেক কঠিন, এবং এই লড়াই আমাদের জিততেই হবে যেন তেন প্রকারে। এই হচ্ছে পাকিস্তানের দিককার প্ল্যান। এবার 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 কথা হচ্ছে সেনাবাহিনী, ভারত সরকার কিভাবে সিকিউরিটি আরো জোরদার করতে পারে। আমরা এক একটা করে লেয়ার পিছনে হাঁটতে থাকবো, তাহলেই বুঝতে পারবো। দেখুন, সিকিউরিটির একদম আমরা যে স্টেপটাকে দেখতে পাই, লাস্ট স্টেপ আমরা সেখান থেকে শুরু করছি, সেটা হচ্ছে চেকিং। যখন কোনো জঙ্গি কাশ্মীরে ঘোরাঘুরি করছে হাতে বন্দুক নিয়ে, তাহলে ও বন্দুকটা নিয়ে নিশ্চয়ই কোনো জায়গা থেকে এই অবধি এসছে, গাড়ি করে হোক, যাতে করে হোক, বন্দুকটা ব্যাগে থাকুক, কোথাও থাকুক। তাহলে যদি চেকিং হতো প্রপারলি, ভোটের আগে যেরকম নাকা চেকিং হয় না গাড়ি টাড়িগুলো, তাহলে নিশ্চয়ই ধরা পড়ে যেত। তাহলে গ্যাপ কোথায়? গ্যাপ হচ্ছে চেকিংয়ে। এবার আমি জানি যে একটা গোটা অত বড় জায়গা, সেখানে প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে, যদি তাকে পুরো মেটাল ডিটেক্টর দিয়ে 1 ঘন্টা পর পর চেক করা হয়, তার ব্যাগ তল্লাশি করা হয়, বাসে যত লোক যাচ্ছে যদি বাস থেকে নামিয়ে নামিয়ে চেক করা হয়, তো দৈনন্দিন জীবনযাত্রা সেটাই হল্ট হয়ে যাবে। আমি বাড়ি থেকে অফিস আসছি, যদি 5 বার আমাকে চেক করা হয়, তো আমি এগোতেই পারবো না, লাইনই লেগে যাবে, খালি চেকিংই চলছে। কিন্তু এটা কাশ্মীর, এখানে এই লেভেল চেকিং তো রাখতেই হবে। তো চেকিং আরো জোরদার করা। 2,
চেকিংটা আমরা দেখতে পাই, যেটা দেখতে পাই না তার আগের স্টেজে চলে যান, সেটা হচ্ছে সার্ভেলেন্স। চেকিংকে আরো টু দি পয়েন্ট করার জন্য দরকার সার্ভেলেন্স, নজরদারি, ড্রোন সার্ভেলেন্স, বার্ডস আই ভিউ নেওয়ার জন্য কোথায় জমায়েত হচ্ছে, কোন লোক সাসপিসিয়াস মুভমেন্ট করছে ইত্যাদি, এবং সিসিটিভি সার্ভেলেন্স, কোথায় কোন বাস স্ট্যান্ডে কোন লোক দাঁড়িয়ে রয়েছে, কার গতিবিধি, চোখের তাকানো একটু সাসপিসিয়াস লাগছে, তো আরও সার্ভেলেন্স বাড়ানো। 3, সবকিছু আপনার টেকনিক্যাল সার্ভেলেন্সে ধরা পড়বে না, তার জন্য আরও ডিপ লেভেল চলে যেতে হবে আপনাকে, হিউম্যান ইন্টেলিজেন্স কালেক্ট, অর্থাৎ গোটা কাশ্মীরের সোসাইটির মধ্যে আর্মির স্পাই রেখে দেওয়া, যে স্পাই খবর দিয়ে দেবে, এবং ওই গ্রাউন্ড লেভেলের খবরের ওপরে না কোনো খবর হয় না, যে স্পাই নির্দিষ্টভাবে আর্মিকে খবর দিয়ে দেবে যে স্যার আজকে আমাদের গ্রামে 2 জন নতুন লোককে দেখতে পেলাম হঠাৎ করে সন্ধেবেলা নামাজ পড়তে গিয়ে মসজিদে, এরা কাদের ফ্যামিলিতে এসছে, কোত্থেকে এসছে আমি অন্তত জানি না, চেক করুন। এই নেটওয়ার্কিং, এই ইন্টেলিজেন্স গ্যাদারিং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এবার আর্মির কাছে প্রবলেম কি? আর্মিকে আমরা সাধারণ মানুষজন, সিভিল সোসাইটি পুরো ফ্রিডম দিতেই পারিনি কাজ করার জন্য। আর্মির ক্যাপাবিলিটি যা আর্মি করছে তার থেকে 100 গুণ আমরা আর্মির হাত বেঁধে দিয়েছি। আপনি বলবেন কি করে? কালকে যদি জানা যায় যে কাশ্মীরের নির্দিষ্ট কিছু মানুষ যাদের ওপর আর্মির সন্দেহ হয়েছে, তাদের ফোন এবং মেসেজ মিলিটারি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকজন, ইন্ডিয়ান আর্মির, তারা ট্যাপ করছে, আপনি কি করবেন? নির্দিষ্ট কোনো গোষ্ঠীর লোকজন মিডিয়ায় এসে আপনাকে তাতাতে শুরু করবে, আপনার প্রাইভেসি কোথায়, সব সরকার ট্যাপ করে নিল গো। আপনিও বলবেন তাই তো আমার প্রাইভেসি কোথায়? আপনি যদি ঠিকঠাক একজন মানুষ হন, সরকার আপনার ওপর কেন, বা আর্মি আপনার ওপর কেন আপনার কল ট্যাপ করবে বা আপনাকে ট্রেস করবে? এবার কিছু লোক থাকবে যারা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কেস করে দেবে কোর্টে, যে আর্মি কি করে সন্দেহের বশে একজন মানুষের কল ট্যাপ করতে পারে। তাহলে আর্মি করবেটা কি? মানুষ তো সন্দেহ হলেই তাকে ট্রেস করবে, তার উপর নজরদারি চালাবে। কোর্ট আর্মিকে বলবে আপনারা সন্দেহের বশে এরকম করতে পারেন না, আপনারা প্রমাণ নিয়ে আসুন। তা প্রমাণটা আর্মি কখন পাবে? প্রমাণ পাওয়ার জন্যই তো নজরদারি, আর না হলে প্রমাণ পাওয়া যাবে একটা দুর্ঘটনা ঘটে গেলে। দুর্ঘটনা ঘটার আগে যদি কাউকে আটকাতে হয়, তাকে তো সন্দেহের ভিত্তিতেই আটকাতে হবে, আর প্রমাণ পেতে গেলে তো সন্দেহের ভিত্তিতেই তার উপর নজরদারি চালিয়েই প্রমাণটা জোগাড় করতে হবে। আমরা ইন্ডিয়ান আর্মির হাত বেঁধে রাখছি। আজকে যদি ইন্ডিয়ান আর্মি কারোর বাড়িতে ঢুকে কাশ্মীরে সার্চ করছে, কোনো মসজিদে ঢুকে সার্চ করছে, কোনো গেট টুগেদার, কোনো জলসা হচ্ছে, গানের আসর হচ্ছে, কিছু হচ্ছে, সেখানে সার্চ করছে, তাহলে মিডিয়ায় কি খবর করা হবে? কাশ্মীরের সাধারণ মানুষকে ইন্ডিয়ান আর্মি হ্যারাস করছে, রাত 2টোর সময় গৃহস্থের ঘরে গিয়ে ইন্ডিয়ান আর্মি হুজ্জতি করছে, আর্মিকে ছোট করা হবে। আপনি কি বলবেন? হ্যাঁ তাই তো ইন্ডিয়ান আর্মি এরম রাত 2টোর সময় কারোর বাড়িতে কি ঢুকতে পারে? ওদের খেয়ে দিয়ে কাজ নেই, ওরা রাত 2টোর সময় নিজেরাও তো জেগে আছে, ঘুমোতেই তো পারতো, কেন কারোর বাড়িতে সার্চ করবে? কারণ তার কাছে কিছু ইনফরমেশন আছে, সেটা তো 100% অ্যাকিউরেট কি করে হতে পারবে ইনফরমেশন? সে সার্চ করলে তবেই না ওর বাড়িতে লুকিয়ে থাকলে কাউকে সে পাবে, সে সার্চ না করলে সে কি করে পাবে? আর্মিকে আটকে দেওয়া হবে, না 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 আপনারা এরকম কাউকে না জানিয়ে বাড়িতে গিয়ে সার্চ করতে পারেন না। আর জানিয়ে গেলে লোকে যাকে আশ্রয় দিয়ে রেখেছে জঙ্গিকে বলে রাখবে, ভাই জঙ্গি তুমি এখানে থাকো, আর্মি আসছে সার্চ করতে, তুমি ধরা দিও, সে তো দেবে না। আর আজকে যদি ইন্ডিয়ান আর্মি সাধারণ মানুষকে কাশ্মীরের থানায় ডেকে ডেকে, তাদের চৌকিতে ডেকে ডেকে ইন্টারোগেশন শুরু করে, ব্যাস, ইন্টারোগেশন মানে আমার দেশের আর্মি বা পুলিশ আমার থেকে কিছু জানতে চাইছে, আমার কি উচিত? সাধ্যমতো তথ্য দিয়ে তাকে হেল্প করা। আমরা কি করব? আমাকে হ্যারাস করছে, আমার বুকে ব্যথা করছে, আমাকে অ্যারেস্ট করতে নিয়ে গেছিল। আরে বাবা, আপনাকে অ্যারেস্ট করতে নিয়ে যায়নি,
ইন্ডিয়ান আর্মি তো জ্যোতিষী নয়, অন্তর্যামী নয়। তাকে ফোন ট্যাপ করতে দেওয়া হবে না, তাকে সার্চ করতে দেওয়া হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হবে না, সবই নাকি হ্যারাস হয়ে যাচ্ছে। এই হ্যারাসমেন্টের একটা এক্সকিউজ রেখে নির্দিষ্ট কিছু লোকজন এই জঙ্গিদের সাপোর্ট এবং বলা ভালো একটা কভার দিতে চেষ্টা করে, আর আমরা সিভিল সোসাইটি সেই ট্যাপে ফাঁদে পা দিয়ে দিই। তাহলে ইন্ডিয়ান আর্মি সুরক্ষাটা দেবে কি করে দেশকে? এবারে লং টার্ম সলিউশন, এর তো কোনো সলিউশন আমার জানা নেই। আমরা যদি সচেতন না হই, আমরা যদি আমাদের আর্মির পাশে না দাঁড়াই, তাহলে আর্মি আমাদের কি করে সিকিউরিটি দেবে আমি জানি না। লং টার্ম সলিউশন কি এই টেরোরিজম আটকানোর? দুটো, আমাদের যে সোসাইটি আছে, আমাদের সমাজ, ভারতের সমাজ, সেই সোসাইটিকে র্যাডিকালাইজেশন মুক্ত করতে হবে। যেন তেন প্রকারেণ কেউ কোথাও হেড স্পিচ দিচ্ছে, কেউ কোথাও র্যাডিক্যাল কথাবার্তা বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন চেক করতে হবে। কেউ যদি বলে এটা আমার বাক স্বাধীনতা, প্লিজ আই রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে ওই স্বাধীনতা দেবেন না। ওই স্বাধীনতা দিলে আমাদের দেশ শেষ হয়ে যাবে। বাক স্বাধীনতা মানে আমি আমার সভ্য ভদ্র চিন্তা ভাবনা নির্ভয়ে রাখতে পারি। বাক স্বাধীনতা মানে আমি গিয়ে হেড স্পিচ দিচ্ছি, আমি গিয়ে কাউকে র্যাডিকালাইজ করছি, সেটা বাক স্বাধীনতা হতে পারে না। দেশ শেষ হয়ে যাবে। কারোর মাথায় সামান্যতম হয়তো কিছু ঢুকে বসে রয়েছে, তাকে ইনস্ট্যান্ট ওখান থেকে গ্রেফতার করে ঠিক জায়গায় ক্যাম্পে নিয়ে গিয়ে 2 বছর ধরে তার ট্রিটমেন্ট করে, সাইক্রিয়াটিস্টদের দিয়ে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করে, যখন সাইক্রিয়াটিস্টরা কনফার্ম হবেন যে হ্যাঁ এ সমাজের মূল স্রোতে ফিরতে পারে, এর মাথা থেকে কোনো কিছু বুকে বোম বেঁধে উড়ে যাব, লোককে গুলি করে দেবো, কোনো আইডিওলজির চক্করে পড়ে এইসব জিনিস চলে গেছে, তবে ওকে আমরা ছাড়তে পারি সমাজে, নইলে পারি না। আমাদের সোসাইটিকে ঠিক করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমি ফেসবুকে দেখেছি, পশ্চিমবঙ্গে থাকে, আবার খুঁজলে পেয়ে যাব, এরকম মানুষজন আফগানিস্তানে যখন তালিবান মানে সভ্য সমাজে চলে না এই রকম নিয়ম কানুন বানাচ্ছে, সেই ঘটনা লিখে বলছে যে আমাদের এখানেও এটা হওয়া উচিত, তালিবানকে সাপোর্ট করি। কেন ওকে ধরে এনে 2 বছর ট্রিটমেন্ট করা হবে না? যে এটাকে সাপোর্ট করতে পারে তাকে আরেকটু ভালো করে র্যাডিকালাইজড করতে পারলে সে পরের দিন বলবে আমি হাতে AK-47 নিয়েও ঘুরতে পারি, তারপরের দিন বলবে আমি বুকে বোম বেঁধে বাস্ট করে আমার সঙ্গে 20 জনকে নিয়ে মরতেও পারি। প্রবাবেল র্যাডিকালাইজড, একে এখানেই আটকাতে হবে। সোসাইটিতে আমাদের এটা করার আছে। সেকেন্ড, আর একটা আছে ফ্যাক্টরি, সেটা পাকিস্তানে। এর ফ্যাক্টরিতে যদি উৎপাদন চলতেই থাকে তাহলে তো কিছু করার নেই, তো ফ্যাক্টরি ডেমোলিশ করতে হবে। আমাদের এখানে যে সোসাইটিতে যারা র্যাডিকালাইজড হচ্ছে তাদের আটকাতে হবে র্যাডিকালাইজড হওয়ার থেকে। আর যেটা মেন ফ্যাক্টরি আছে পাকিস্তানে, ফ্যাক্টরি ডেমোলিশ করতে হবে। এছাড়া আপনার লং টার্ম কোনো সলিউশন নেই। আপনি কতদিন চেকিং করবেন, সার্ভেলেন্স করবেন, ইন্টেলিজেন্স গ্যাদার করবেন, কতদিন? এর তো একটা শেষ থাকবে। শেষ তখনই আসবে যখন আপনার সোসাইটির সবাই ঠিকঠাক মেন্টালিটির, কারোর মাথায় এরকম ভুলভাল চিন্তা নেই, আর যেটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটা যাতে বন্ধ হয়ে যায়, ডেমোলিশ হয়ে যায়, তবেই এর সলিউশন সম্ভব। এবার নেক্সট কথা হচ্ছে এই মুহূর্তে ভারতের সেনাবাহিনী কি অল আউট ওয়ারে যাবে? যাবে না। আপনারা যারা যারা শুনতে চাইছিলেন ভারতের সেনাবাহিনী অল আউট ওয়ারে যাবে, আবেগ দিয়ে আপনি ভাবতে পারেন, মনে মনে কল্পনা করতে পারেন যে হ্যাঁ ভারত অল আউট ওয়ারে এক্ষুনি নামবে, ভারতের নামা উচিত। কিন্তু আমি যতদূর ইন্টারন্যাশনাল রিলেশনকে বুঝি, যতটা আমার পড়াশোনা, আমার চর্চা, এতদিনকার অবজারভেশন এবং প্যাটার্ন আমি দেখে আসছি, যেটুকু আমি বুঝি, ভারতীয় বাহিনী অল আউট ওয়ারে যাবে না। কেন? কারণ ভারত একটা জিনিস জানে, 2047-এ ভারতের টার্গেট ডেভেলপড ইন্ডিয়া হবে, বিকশিত ভারত, ডেভেলপড কান্ট্রি হবে। 2047 পর্যন্ত ভারতকে প্রত্যেক বছর 2-3 বার করে প্রভোগ করা হবে যুদ্ধে জড়ানোর জন্য। প্রত্যেক বছর প্রভোগ করা হবে, যাতে ভারত একবার
ফাঁদে পা দিয়ে যুদ্ধে জড়িয়ে যায়। বাট যুদ্ধে জড়ালে ভারত সেই যুদ্ধ থেকে কি অ্যাচিভ করবে, ভারতের গোল কি? আপনি আমি উত্তেজিত হয়ে গিয়ে সাধারণ মানুষ বলতে পারি মেন্টাল পিস অ্যাচিভ করব, গায়ের জ্বালা মিটবে, অনেক কিছু অ্যাচিভ করব, পাকিস্তান দখল করে নেব, এসবই আমরা বলবো। কিন্তু ইন্ডিয়ান আর্মি একটা জিনিস জানে, মেন্টাল পিস ছাড়া পাকিস্তান অ্যাটাক করে আমরা কিচ্ছু পাবো না। কেন পাবো না? কারণ পাকিস্তান ধরে নিন ধ্বংস হয়ে গেল, মানে পাকিস্তানে ইন্ডিয়ান আর্মি এমন তাণ্ডব নৃত্য করেছে, পাকিস্তানের আর কোনো আর্মি বিল্ডিং বলে কিছু বেঁচে নেই, কোনো রোড নেই, কোনো ব্রিজ নেই, কোনো রেল নেটওয়ার্ক নেই, সব শেষ করে দিয়েছে। তাতে আমরা কি পাবো? পয়েন্ট করে আমাকে বলুন, আমরা কি কি পাবো? নাম্বার ওয়ান, আমরা ড্যামেজ পাবো ইন্ডিয়াতে। ওরা মরার আগে তো মারবে, তো আমাদের ম্যান পাওয়ার লস হবে, আমাদের কিছু সেনা জওয়ান মারা যাবেন, লস আমাদের। আপনি বলবেন পাকিস্তানের তো 10 গুণ বেশি মারা যাবে। আমরা কি পাবো সেটা ভাবুন। আমরা কিছুই পাচ্ছি না। আমাদেরও কি কি যাচ্ছে? আমাদেরও ম্যান পাওয়ার যাচ্ছে। পাকিস্তানের 10 গুণ কেন, 100 গুণ মারা যাক, কোনো আমি সেই নিয়ে বদার নই, কিন্তু আমার দেশের যদি একজন সেনা জওয়ানও মারা যায়, তার জীবনের দাম আছে। আমরা কি হারাবো? আমরা উইপেন হারাবো। একটা যখন যুদ্ধ হবে তখন আমাদের অস্ত্রশস্ত্রও ধ্বংস হবে, আমাদের লস হবে। আমরা কি হারাবো? আমরা আমাদের ইকোনমি হারাবো। প্রচুর পরিমাণে যেহেতু মিসাইল থেকে শুরু করে সবকিছু ইউজ হবে এবং সেগুলোর $মিলিয়ন দাম, তো আমাদের টাকা খরচই হচ্ছে খালি। এবং যখন যুদ্ধ চলবে আমাদের দেশে ইনভেস্টমেন্ট কম আসবে, তো আমাদের স্টক মার্কেট ইকোনমি ওভারঅল আরও ডাউন হবে। তাহলে আমরা অনেক কিছু হারালাম, পেলাম কি? পাকিস্তান ধরলাম ধ্বংস হয়ে গেছে, আমরা কি পেলাম? আমরা পাকিস্তান দখলও করে নিচ্ছি, তাতেও আমরা কি পেলাম? আমরা একটা ল্যান্ড পেলাম প্রায় 20 কোটি র্যাডিকালাইজড লোকজনকে নিয়ে, এবং একটা ভিখারি স্থান যেখানে কেউ খেতেও পায় না অলমোস্ট। আপনি নিজের দেশকে উন্নতি করার টার্গেট রাখছেন 2047, যদি পাকিস্তান এর মধ্যে যুক্ত হয় তাহলে এখানে একটা 1 বসিয়ে দিন, 2147 আমরা উন্নতি করব। 20 কোটি লোকের খাওয়া থেকে, টেকনোলজি থেকে, লাইফস্টাইল থেকে, অত বড় জায়গার ব্রিজ থেকে, রোড থেকে, হসপিটাল থেকে, স্কুল থেকে, আমাদের তো পুরো টাকা পয়সা সব শেষ হয়ে যাবে ওই জায়গাটার ডেভেলপমেন্ট করার জন্য। তো আমরা নিশ্চয়ই আমাদের গোলে এটা লিখব না যে আমরা পাকিস্তানের 20 কোটি লোককে দখল করার জন্য বা ওদেরকে হারিয়ে পুরো নিয়ে নেওয়ার জন্য আমাদের এত কিছু ড্যামেজ আমরা সহ্য করে নেব, নেভার। তো আবেগে আপনার মনে হতে পারে পাকিস্তানকে আক্রমণ করা ঠিক, কিন্তু যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন ইন্ডিয়ান আর্মি একটা কথা বোঝে যে কিছুই আমরা পাচ্ছি না, পাকিস্তান ধ্বংস হচ্ছে, এইটুকু মেন্টাল পিস ছাড়া আর কিছুই পাচ্ছি না। তো আমাদের অপেক্ষা করতে হবে। কতদিন? লম্বা। আমি জানি এই অপেক্ষা প্রচুর কষ্টের, তবু করতে হবে যতদিন না পাকিস্তান 4 টুকরো হচ্ছে, এবং আমাদের চেষ্টা করে যেতে হবে পাকিস্তানকে সুন্দরভাবে নিজেরা যুদ্ধে ইনভলভ না হয়ে ভেতর থেকে 4 টুকরো করে দিতে। বালুচিস্তান, পিওকে, পাঞ্জাব, সিন্ধ, আমি পিওকে আলাদা ধরে গিলগিট বাল্টিস্তান বা খাইবার পাখতুনখোয়া যে অঞ্চল সেইটাকে বলতে চাইছি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, পিওকে তো আলাদা হয়ে ভারতে মার্জ হয়ে যাওয়া উচিত। যখনই ওরা নিজেরা 4 টুকরো হবে, সঙ্গে সঙ্গে ওরা নিজেদের নিউক্লিয়ার অস্ত্র হয় ডিসম্যান্টেল করে দিতে বাধ্য হবে, না হলে আমেরিকার মতো সুপার পাওয়ারের কাছে সারেন্ডার করে দিতে বাধ্য হবে। কারণ তখনই ডিম্যান্ড উঠবে যে নিউক্লিয়ার উইপেন যেগুলো ছিল এগুলো তো পুরো দেশের ছিল, তাহলে এটা এখন কার কাছে থাকবে? সিন্ধের কাছে, পাঞ্জাবের কাছে, খাইবার পাখতুনখোয়ার কাছে, নাকি বালুচিস্তানের কাছে? কেউ নিজের অপোনেন্টকে দিতে চাইবে না নিউক্লিয়ার উইপেনের মতো জিনিস, এবং আমেরিকা কখনোই মেনে নেবে না যে এই নতুন তৈরি হওয়া ছোট্ট ছোট্ট দেশ যারা একেবারেই স্টেবল নয় তাদের হাতে জন্ম থেকেই নিউক্লিয়ার উইপেন থাকুক, যে কোনো ডিসিশন তারা নিয়ে ফেলতে পারে। তো আমেরিকা বাধ্য হবে এদের নিউক্লিয়ার উইপেন অ্যাকোয়ার করে নিতে বা ডিসম্যান্টেল করিয়ে দিতে।
যেই মুহূর্তে এদের কাছে নিউক্লিয়ার উইপেন নেই এবং 2047-এ ভারত নিজেকে ডেভেলপ করে নিয়েছে, এবার ভারত যেতে পারে অল আউট অ্যাটাকে, কোনো চিন্তা নেই। যে এবার আমাদের ইন্টেলিজেন্স এত স্ট্রং, আমাদের ইকোনমি এত স্ট্রং, নিউক্লিয়ার ওয়ারের উল্টো দিক থেকে ভয় নেই, আমাদের ডিফেন্স সিস্টেম এত স্ট্রং, ওদের মিসাইল আমাদের দেশে ল্যান্ড পর্যন্ত মাটি ছুঁতে পারবে না, আমরা গ্যারান্টি দিয়ে দিয়ে ওদের অ্যাটাক করব, তখন আমরা করতে পারি। অ্যাফোর্ড এখন করতে পারি না, বাস্তব এটা। হয়তো আবেগের সঙ্গে মিলবে না, বাট জিওপলিটিক্সে তো আমাদের বাস্তবই আলোচনা করতে হবে, আবেগ দিয়ে জিওপলিটিক্স চলবে না। এবার এখন এখন ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে স্ট্রাইক। ইমিডিয়েট কালকে বা পরশুই আমার লাগছে না, কিন্তু সামনের কয়েক সপ্তাহের মধ্যে সম্ভাবনা আছে। ঠিক অপারেশন সিঁদুরে যেরকম হয়েছিল, লস্কর ই তৈবার পাকিস্তানে যে লঞ্চ প্যাড আছে, যে ট্রেনিং ক্যাম্প আছে, যে রিক্রুটমেন্ট অফিস আছে, যে থিঙ্ক ট্যাঙ্কের সেফ হাউস আছে, এই জায়গাগুলোতে নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান আর্মির ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এক্স্যাক্ট ইন্টেলিজেন্স গ্যাদার করে এক্স্যাক্ট টাইমে ব্রহ্মোস ফায়ার করতে পারে বা অন্য কোনো অস্ত্রেরও সাহায্য নিতে পারে, এবং পাকিস্তান ঘুম থেকে উঠে দেখবে রাত্রিবেলা অনেকগুলো জঙ্গি সাফ হয়ে গেছে। অল আউট ওয়ারে ভারত জড়াতে চাইবে না এই মুহূর্তে কোনোভাবে। ভারতের কাজ অনেক কঠিন। কাশ্মীরে কিভাবে কাজ হয় জানেন? আমি আপনাকে একটা প্যাটার্ন ডিকোড যদি বোঝাই, আপনি অবাক হয়ে যাবেন যে এই সমস্ত বীরদের নাম এবং এদের কাজ সম্পর্কে তো আমরা জানলামই না, এরা কত কঠিন কাজ চুপচাপ করে যাচ্ছে ডেস্কে বসে। ইন্ডিয়ান আর্মির ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে খবর আসে যে কাশ্মীরে র্যাডিকালাইজেশন চলছে, রিক্রুটমেন্ট চলছে এবং টেরর নেটওয়ার্ক আস্তে আস্তে স্প্রেড করার নতুন একটা টিম তৈরি হয়েছে। এবার যে এখানকার মেন হ্যান্ডলার হিসেবে কাজ করছে, সে R&AWর সব থেকে মুশকিল যেটা হয়েছিল যে এ কোনো ডিভাইস ব্যবহার করে না, কোনো ফোন ব্যবহার করে না, চালাক মারাত্মক। তো একে টেকনিক্যালি ট্র্যাপ করা ইজি হচ্ছে না, এবং এই লোকটাকে ট্রেসও পাওয়া যাচ্ছে না যে কে এই লোকটা মেন হ্যান্ডলার। কারণ কান টানলে মাথা আসে, একে খুঁজে পেলে এর বাকি অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে। তখন R&AW সাহায্য নেয় আইবির, ইন্টেলিজেন্স ব্যুরোর। এবং কিভাবে এই লোকটাকে ট্র্যাক করা গেছিল জানেন? একে ট্র্যাক করা হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে, সেই জন্যই বলছি, অনগোয়িং কোনো কিছু থাকলে অবশ্যই বলতাম না। আইবির অফিসাররা এবং R&AWর অফিসাররা একযোগে, মেনলি এটা আইবি করেছিল, পুরো ভ্যালির নির্দিষ্ট জায়গায়, কাশ্মীর ভ্যালির নির্দিষ্ট জায়গায় বিহেভিয়ারিয়াল প্যাটার্ন ডিকোড করতে শুরু করে লার্জ নাম্বার অফ মানুষের। আপনি ভাবুন, আপনি একটা রাস্তার মধ্যে আলপিন খুঁজে বেড়াচ্ছেন, সেরকম অবস্থা, বড় রাস্তা আপনি হেঁটে বেড়াচ্ছেন, আপনি জানেন না কি করে খুঁজে পাবেন। এই রকম মারাত্মক কঠিন কাজ আইবি এবং R&AW করে। প্যাটার্ন দেখতে দেখতে একটা ব্যাপার নজরে আসে অফিসারদের। প্রত্যেক দিন ভোর 5টার সময় একজন দুধওয়ালা 7-8টা বাড়িতে দুধ দিতে যায়। ইউজুয়াল, এর মধ্যে আনইউজুয়াল কিচ্ছু নেই। বাট স্ট্রাইক এখানে করে যে যা কিছুই হোক না কেন, বৃষ্টি হচ্ছে, কোনো রাস্তায় ধস নামছে বা এনিথিং, যা কিছুই হোক না কেন, এই লোকটা কোনোদিন রুট চেঞ্জ করছে না, সেম রুটে যাচ্ছে। এই জায়গাটা প্রথম একটু খটকা লাগে। এবার তবুও এটাও এমন মারাত্মক কিছু ইনপুট ছিল না যেটা দিয়ে মনে হবে হ্যাঁ 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 ধরা পড়ে গেছে, এই সেই লোক। এরকম বহু লোক থাকে যারা একই রুটে যাতায়াত করে, এমনিই করে, মানুষের অভ্যাসবশত করে। বাট এটা একটু আনন্যাচারাল লাগছিল, কারণ কিছু ঘটনা ঘটলেও এ রুট চেঞ্জ করে না। তখন একে আরো বেশি করে সার্ভেলেন্সের আন্ডারে নেওয়া হলো। সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে দেখা হলো এ কোন কোন বাড়িতে যায়। যেই যেই বাড়িতে যায় সেগুলোকে সার্ভেলেন্সের আন্ডারে নেওয়া হলো। সার্ভেলেন্স আন্ডারে নিয়ে দেখা গেল যে
এই বাড়িগুলো একটু সাসপিসিয়াস। প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ার থেকে যখন তৃতীয় লেয়ারে এসছে তখন অফিসাররা এটাকে সিরিয়াসলি নিল। না হলে যখন ফার্স্ট বা দ্বিতীয় লেয়ারে ছিল এরকম সাসপিসিয়াস হয়তো আরো 150 জন আরো 200 জন তাদের ওপরও চলছিল। তার থেকে এই কেসটা আস্তে আস্তে একটা অড কেস হিসেবে উঠে আসতে লাগে, এবং যখন ডিপ ডাইভ করা হয় তখন দেখা যায় যে এই যে 7-8টা বাড়ি, এই 7-8টা বাড়িতে অ্যাকচুয়ালি জঙ্গিদের সেফ হাউস হিসেবে ইউজ করা হয়, এবং এই লোকটা কোনোদিনই এই 7-8টা বাড়িতে দুধ দিত না। এই লোকটা পৌঁছে দিত কিছু মেসেজ, পৌঁছে দিত কিছু প্যাকেট, এবং ওখান থেকে নিয়ে আসতো কিছু প্যাকেট দুধের যে বড় লোহার কন্টেনার তার মধ্যে ঢুকিয়ে। এবং এই ছিল মেন হ্যান্ডলার। একে কিছু করা হয়নি প্রথমে কাউকে কিছু না জানিয়ে ওই 7-8টা বাড়িতে যে সমস্ত লোকজন ছিল তাদেরকে নিউট্রালাইজ করা হয়, এবং তারপর ফাইনালি এই হ্যান্ডলারকে অ্যারেস্ট করা হয়। আপনি ভাবুন কত অফিসারের কত দিন রাত গেছে এই একটা লোককে খুঁজে বের করতে। এরকম কত আরো মানুষের ওপর জাস্ট প্যাটার্ন ডিকোড করার জন্য বসেছিল অফিসাররা, টাইম ওয়েস্ট হয়েছে। 100 জনের ওপর এরম চোখ দিয়ে থাকলে তবে একজনকে পাওয়া যাবে, বাকি 99 জনের ওপর যে অফিসাররা চোখ দিয়ে বসে আছে তাদের টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট, সবকিছু ওয়েস্ট, বাট কিছু করার নেই। এইভাবেই প্যাটার্ন ডিকোডের মাধ্যমে আইবি এবং আর&এডব্লিউ চেষ্টা করে যায়, যারা আমাদের দেশের আনসাং হিরো, যাদের নাম কখনো সামনে আসে না, যাদের চেহারা আমরা কোনোদিন সামনে থেকে দেখতে পাই না, দেশকে বাঁচানোর, এবং এইভাবে এরা দেশকে নিঃশব্দে বাঁচিয়ে যাচ্ছে। তো গোটা ঘটনা ডিকোড করলাম, বোঝাতে চেষ্টা করলাম সিকিউরিটি কিভাবে বেটার হবে, এই মুহূর্তে সিকিউরিটির কাজ কিভাবে হয়, ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে জড়াবে কি জড়াবে না তার সম্ভাবনা কতটা। এবার লাস্ট 2 মিনিট কিছু কথা বলে আজকের এই ভিডিওটা শেষ করতে চাইব। কি কথা? আমরা আমাদের এই চ্যানেলে একটা নতুন উদ্যোগ নিয়েছি পডকাস্টের, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এবার কেন এই উদ্যোগ? যেহেতু স্কিল বাংলা চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি মনে করি যতটা অধিকার এই চ্যানেলে আমার আছে ঠিক ততটা অধিকার এই চ্যানেলে আপনাদের প্রত্যেকের আছে, কারণ আপনাদের জন্য এই চ্যানেল আজকে পশ্চিমবঙ্গের নাম্বার 1 জিওপলিটিক্যাল ভিডিওর বা অ্যানালিসিসের চ্যানেলে পরিণত হতে পেরেছে। তো এই চ্যানেলে যা কিছুই নতুন উদ্যোগ নেওয়া হোক না কেন সেটা আমি আগে আপনাদের জানাবো, যদি আপনাদের অ্যাপ্রুভাল থাকে তবেই হবে, নইলে হবে না। দেখুন, চ্যানেলের নাম হচ্ছে স্কিল বাংলা। এবার চ্যানেলটার উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের বা সেই অর্থে বাংলা ভাষাভাষী মানুষের স্কিল বাড়ানো। এবার আমি কিসের টিচার? আমি তো ইন্টারন্যাশনাল রিলেশনের টিচার। আমি তো আপনাকে ওই একটা সাবজেক্ট নিয়েই ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারবো, অন্য কোনো সাবজেক্টে অ্যাজ সাচ আমার জ্ঞান নেই। 9-10 লেভেলের ইংরাজি অঙ্ক সবই পড়িয়ে দিতে পারবো, বাট তার বেশি তো আর ডেপথে জ্ঞান নেই। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, রিসার্চ, পোস্ট ডক্টরেট, এই লেভেলের তো আর আমার অন্য সাবজেক্টে জ্ঞান নেই। তো আমি যে সাবজেক্ট নিয়ে চর্চা করে যাই সেটা ইন্টারন্যাশনাল রিলেশন। একটা সাবজেক্টের নলেজ, গোটা পৃথিবীতে কি চলছে সেটার আইডিয়া আপনাকে আমি প্রত্যেকদিন দিয়ে দিতে পারবো, কারণ গোটা পৃথিবীতে কি চলছে সেটা জানতে পারলে আপনি সেই অনুযায়ী নিজেকে আপডেট করতে পারবেন, ফিউচারকে অ্যাজাম করতে পারবেন, দেখতে পারবেন। এবার আপনার স্কিলও তৈরি করতে হবে, যেটা আমি পারবো না আপনাকে গাইড করতে। সেই জন্য আমাদের ইনস্টিটিউটে দেখুন 6-7 জন টিচার আছে যারা আলাদা আলাদা স্কিল কোর্সে আপনাকে ট্রেনিং দেয়। সোহিনী ম্যাম আছেন, সঞ্জয় স্যার আছেন, সৌরভ স্যার আছেন, গোপীনাথ স্যার আছেন, শুভেন্দু স্যার আছেন, রজত স্যার আছেন, শ্রেষ্ঠা ম্যাম আছেন, ঠিক? তো এনারা আলাদা আলাদা স্কিল আপনাদের গড়ে তুলছেন। সেকেন্ড প্রবলেম সলভ করে দিলাম। থার্ড আর একটা জিনিস আমার মনে হচ্ছিল, সেটা হচ্ছে গোটা পৃথিবীতে কি চলছে ভারতের পার্সপেক্টিভে, ভারত কোন দিকে কিভাবে নিজের পলিসি শিফট করতে পারে সেটা আপনার আমার ভিডিও থেকে হয়ে যাচ্ছে ডেলি। বিভিন্ন টিচাররা আপনাদের আলাদা আলাদা স্কিল তৈরি করে দিচ্ছে। এবার থার্ড একটা জিনিস আমি ভাবছিলাম যে
প্রত্যেক ফিল্ডের যারা সাকসেসফুল মানুষ, প্রত্যেক ফিল্ডের সাকসেসফুল ব্যবসায়ী, সাকসেসফুল ডক্টর, সাকসেসফুল পলিটিশিয়ান, সাকসেসফুল পুলিশ অফিসার, তারা যে সাকসেসফুল হয়েছেন তার জীবনের কিছু এক্সপেরিয়েন্স আছে। সেটা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে আরও বহু মানুষের কাছে, আপনাদের কাছে পৌঁছাতে পারে, তাদের জীবনটাকে কেস স্টাডি করে বা তাদের স্বল্প এক্সপিরিয়েন্সটাকে কেস স্টাডি করে আপনি জীবনে কিছু লার্নিং নিতে পারেন। যারা সাকসেসফুল তাদের আমরা কেন ফলো করি? একটাই কারণে না? তো এইটা, আমার তো প্রচুর বিষয়ে এক্সপেরিয়েন্স নেই। হ্যাঁ, বলতে পারেন মোটামুটি সাকসেসফুল টিচার আমি, তো আমি টিচার হিসেবে কিছু কথা বলতে পারি, আমি তো অন্য ব্যাপারে বলতে পারবো না। তো এইটার জন্য আমাদের তখন মনে হলো আমরা করতে পারি পডকাস্ট। পডকাস্টে সেই অর্থে প্রথম ঠিকঠাক পডকাস্ট আমরা আপলোড করলাম কেয়া ঘোষ ম্যাডামের, রাজ্য বিজেপির একজন নেত্রী। এবার আমার প্ল্যান আছে, প্ল্যানটা আগে বলে নিই আপনাদের, যে বিভিন্ন ফিল্ডের মানুষজনকে নিয়ে আসার। ধরুন আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী আছেন তাদেরকে। আপনি বলবেন যে, আমি ধরুন কথার কথা বললাম যে মমতা ব্যানার্জিকে যদি ইনভাইট করে আনা যায় আমাদের চ্যানেলে, আপনি বলবেন না স্যার ওনাকে আনবেন না, ওনাকে আমি পছন্দ করি না। আপনি পছন্দ হয়তো করেন না রাজনৈতিকভাবে, কিন্তু ওনার যে দক্ষতা আছে সেটা কি আপনার বা আমার আছে? নেই। উনি আজকেও পাওয়ারে না থেকেও চাইলে এক ডাকে কলকাতায় 1 লক্ষ লোককে জমা করে দিতে পারেন, পারেন তো? এটা ওনার দক্ষতা। আমার আপনার পার্সোনাল পছন্দ আলাদা আলাদা হতে পারে, বাট যার থেকে যেটা শেখার, তার মানে ওনার কিছু লিডারশিপ কোয়ালিটি আছে, যেটা মানতে হবে নিরপেক্ষভাবে। নিশ্চয়ই কিছু কমিউনিকেশন স্কিল আছে, যেটা আমার বা আপনার নেই। আমি ডাকলে তো 50-60 জন মানুষ হতে পারে, এর বেশি লোক হবে না, বাট উনি ডাকলে 1 লাখ লোক হয়ে যাবে। এতদিন পাওয়ারে ছিল তো মনে হতো পাওয়ারে আছে, লোক চলে আসছে, এখন তো পাওয়ারে নেই। ধরা যাক আমি বললাম যে শুভেন্দু অধিকারীকে যদি ইনভাইট করে আনা যায় আমাদের চ্যানেলে, অত ইজি নয় এই লেভেলের মানুষের কাছে রিচ করা। যদি হাইপোথেটিক্যালি আপনি বলবেন না 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 প্লিজ আনবেন না, ফালতু লোক। আরে আপনার হয়তো রাজনৈতিক মতামত মেলে না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্যে জিতে মুখ্যমন্ত্রী হওয়া তো ট্যালেন্ট তো আছে। সেই জায়গা থেকে ওনার জীবন থেকে কিছু লার্নিং নিতে পারি আমরা। আমি হয়তো বললাম যে আমরা না সিপিআইএম এর শতরূপ ঘোষকে যদি ইনভাইট করে আনতে পারি, আপনি বলেন না বামপন্থী আমার পছন্দ না, আনবেন না। সেটা হয়তো আপনার পছন্দ নয়, কিন্তু শতরূপ ঘোষ যখন টিভি ডিবেটে কিছু কথা বলছে বা ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছেন, 4 লাখ 5 লাখ 10 লাখ মানুষের কাছে ওনার কথা পৌঁছাচ্ছে। আপনি ভিডিও করলে কি 10 লক্ষ মানুষ ডেলি দেখেন? দেখেন না। তার মানে ওনার লজিক, ওনার চয়েস অফ ওয়ার্ডস, ওনার থ্রোয়িং, কিছু তো ব্যাপার আছে। আমরা যার থেকে যেটা শেখার তার থেকে কেবল সেটুকুই শিখবো। এবার পার্সোনালি আপনার চয়েসে মিলতে পারে, নাও মিলতে পারে, সেটা নিয়ে তো কিছু যায় আসে না। ঠিক সেরকম আমার নেক্সট প্ল্যান রয়েছে যে সামনে স্বাধীনতা দিবস আসছে, যদি কোনো এক্স আর্মি অফিসারকে আমাদের চ্যানেলে আনতে পারি। আমি ইন্টারনাল সিকিউরিটির থিওরি জানি, আমি তো সেনাবাহিনীর সদস্য হিসেবে কোনোদিন কাজ করিনি, কিন্তু যারা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে তাদের এক্সপিরিয়েন্স আমি কোনোদিন আপনাকে জানাতে পারবো না, তাদের মুখ থেকেই শুনতে হবে। তাকে যদি বেশ কিছু প্রশ্ন করতে পারি যে অ্যাকচুয়ালি তাদের কি হয়, তাদের মেন্টাল কন্ডিশন কি থাকে, তারা কিভাবে ফাইট করেন, খুব গোপন কোনো যদি ইনফো থাকে অবশ্যই তিনি শেয়ার করবেন না, যেগুলো পাবলিকলি শেয়ার করা যায়, তো সেটা থেকে যুব সমাজ উদ্বুদ্ধ হতে পারে। এই হচ্ছে আমার প্ল্যানিং। এইবার জিও পলিটিক্সের ভিডিও এই চ্যানেলে অল টাইম ডেলি বেসিসে চলতেই থাকবে। যদি আমার কোনোদিন খুব ক্লাসের চাপ থাকে বা আমি মাসে 2-3 দিনের জন্য বাড়ি যাই, তখন ভিডিও দিতে পারি না, আমার গ্রামের বাড়িতে আর কি। বাকি অল টাইম এটা জিও পলিটিক্স চ্যানেল, জিও পলিটিক্সের ভিডিও চলতেই থাকবে। এবং পডকাস্ট চ্যানেলের জন্যও আমার প্ল্যান আছে, পডকাস্টের জন্য একটা নতুন চ্যানেল আমি তৈরি করে নেব। এই চ্যানেলটা কেবল এবং কেবল জিও পলিটিক্সের ভিডিওই থাকবে,
আপনারা যদি সহমত হন একটু কমেন্টে জানাবেন। পডকাস্টের একটা আলাদা চ্যানেল হবে, বাট আলাদা চ্যানেলটা হওয়ার আগে 4-5টা পডকাস্ট অন্তত এই চ্যানেলে বা 5-7টা আমি করে নিতে চাইছি। তার কারণ একদম নতুন চ্যানেল হলে সেখানে তো কেউ নেই, 0 সাবস্ক্রাইবার, তো আমার ঠিক ভুল ধরিয়ে দেওয়ার মতো লোকও থাকবে না। এখন জিওপলিটিক্স কি পড়াতে হবে, কি থিওরি, কি নলেজ, আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন 99% আমি বলে দিতে পারবো। পডকাস্টের হোস্ট হিসেবে আমিও নতুন, আমাকেও শিখতে হচ্ছে কিভাবে প্রশ্ন করতে হয়, কারণ জেনারেলি স্টুডেন্ট আমাকে লাস্ট এত বছর ধরে প্রশ্ন করে যায়। আমি ক্লাসে তো পড়া ধরি, কিন্তু কোনো গেস্টকে তো প্রশ্ন করা আমার অভ্যাস নেই। তো সেইটুকু একটু অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে আপনারাও যদি অ্যাডভাইস দিতে থাকেন যে স্যার এই ধরনের কোশ্চেন করুন, ঠিক আছে, আমি চেষ্টা করব এবার থেকে। ধরা যাক সিপিআইএম এর কোনো নেতাকে পেয়েছি, ধরা যাক কোনো এক্স আর্মি অফিসারকে পেয়েছি, আগে চ্যানেলে দিয়ে দেবো যে ইনি আসছেন, কি কি প্রশ্ন করতে পারি কমিউনিটিতে চ্যানেলের, আপনারা একটু সাজেশন দিন। তো আপনাদের কোশ্চেনের থেকেই তুলে আমি কোশ্চেন সাজিয়ে নেব। এই 5-7টা একটু এই চ্যানেলে অভ্যাস হয়ে গেলে দেন আপনাদের কাছে অ্যানাউন্স করেই আমরা পডকাস্টের একটা আলাদা চ্যানেল করে দেবো, যেখানে বিভিন্ন ফিল্ডের সাকসেসফুল মানুষদের থেকে তাদের ওপিনিয়ন, তাদের থট প্রসেস, তাদের চিন্তাভাবনা, তাদের স্কিল সম্পর্কে আমরা জানতে পারবো, আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবো। আর এই চ্যানেলটা কেবল এবং কেবল জিওপলিটিক্স ভিডিওর চ্যানেলই থাকবে, প্রতিদিন একটা জিওপলিটিক্যাল ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।